লাস্ট ক্লাসে হচ্ছে আমরা SAP3 এর এক্সটেন্ডেড রেজিস্টারের পার্টটা দেখেছিলাম যে আমাদের যদি 8 বিটের থেকেও বেশি কোনো ডাটা স্টোর করার প্রয়োজন পড়ে তখন হচ্ছে আমরা এই তিনটা পেয়ার ইউজ করতে পারি, বি এর সাথে সি, ডি এর সাথে ই এবং এইচ এর সাথে এল। সো আমরা এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন দেখেছিলাম দুইটা, একটা হচ্ছে LXI দেখেছি যে লোড ইনস্ট্রাকশনটা, এবং হচ্ছে ডাবল অ্যাড ইনস্ট্রাকশনটা দেখেছি। সো আমাদের আরো দুইটা ইনস্ট্রাকশন এখন দেখবো, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো আপনি যদি কোনো কারণে আমরা যদি লিখি INXB, যেহেতু এক্স আছে তার মানে হচ্ছে বুঝাবে হচ্ছে ইনক্রিমেন্ট BC, BC পেয়ারের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে বলা হবে। সো এক্ষেত্রে দেখেন আমরা জানি যে আমাদের নর্মাল ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেশনে কি হতো, যখন আমরা 8 বিটের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতাম তখন বেসিক্যালি যেটা হতো, ধরেন আমাদের কোনো কারণে -1 স্টোর করা আছে রেজিস্টারে, সো আমরা যখন হচ্ছে এটাকে ইনক্রিমেন্ট করতাম, সো ইনক্রিমেন্ট করলে কি হতো, এটা আমাদের 0 0 0 0 0 0 8টা 0 হয়ে যেত, মানে সোজা কথায় 0 হয়ে যেত। সো 0 হয়ে গেলে আমাদের 0 ফ্ল্যাগটাকে সেটা এফেক্ট করতো। বা আমরা যদি সাইন ফ্ল্যাগের কথা বলি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশনের কারণে সাইন ফ্ল্যাগও এফেক্টেড হতো। বাট SAP3 তে যখন আমরা এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন ইউজ করব তখন হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেশনের ফলে কোনো ফ্ল্যাগই আসলে এফেক্টেড হবে না, কোনো ফ্ল্যাগই এফেক্টেড হবে না আমরা যখন এই INX এবং DCX ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করব। সো এটা একটু স্পেশালি মনে রাখতে হবে। এবার আসেন ইনডিরেক্ট ইনস্ট্রাকশনস কি সেটা আমরা একটু দেখি। মনে করেন আমরা দুইটা জিনিস লিখেছি সবসময়, যে LDA 9H, ধরেন LDA এর পরে আমরা কি করেছি, একটা অ্যাড্রেস দিয়েছি। ধরেন আমরা লিখেছি কি LDA 9H বা 5H, যে কোনো একটা অ্যাড্রেস। এটার মানে কি বুঝাতো, 9H অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটা অ্যাকুমুলেটরে লোড করো। আবার যখন আমরা লিখতাম হচ্ছে STA 9H, তখন কি হতো, তখন হচ্ছে অ্যাকুমুলেটরের ভ্যালুটা গিয়ে স্টোর হতো হচ্ছে 9H অ্যাড্রেসে। সো আমরা যদি এমন করতে চাই যে আমরা এই অ্যাড্রেসটাকে ডিরেক্টলি লিখতে চাই না, ইনডিরেক্টলি দেখতে চাই যে কোন অ্যাড্রেস আমি বসাবো, বেসিক্যালি সেটা আমি জানি না, সেটা হয়তো অন্য কোনো একটা রেজিস্টারে আছে, সেখান থেকে আমি নিয়ে আসতে চাই। হ্যাঁ, সিম্পলি চিন্তা করেন যে আমাদের SAP3 তে তো ইনপুট নেওয়ার আছে, সুবিধা আছে, আমরা ইনপুট নিতে পারি, আউটপুট দিতে পারি। সো আপনার যে SAP3 এর ইনপুট পোর্ট গুলো আছে সেখান থেকে আমরা কি করছি, ধরেন কোন একটা ডাটা ইনপুট নিয়েছি, কোন একটা অ্যাড্রেস, মানে সেই ডাটাটা দিয়ে আমরা অ্যাড্রেস রিপ্রেজেন্ট করছি। ধরেন আমি ইউজার, আমি ইনপুট দিলাম হচ্ছে 05H, এখন আমি চাচ্ছি এই 05H অ্যাড্রেসের ভ্যালুটা কোথায় লোড হোক, অ্যাকুমুলেটরে লোড হোক। সেক্ষেত্রে আপনি তো ইনপুট নেওয়ার আগ পর্যন্ত জানবেন না যে আসলে আমার অ্যাড্রেসের ভ্যালুটা 05H হবে। সো আপনি যদি এভাবে LDA 09H LDA 05H লিখে রাখেন তাহলে এটা তো আসলে স্ট্যাটিক হয়ে গেল, ডাইনামিক হয়ে গেল না। আপনি যে অ্যাড্রেসটা ফিক্স করে দিলেন শুধুমাত্র সেই অ্যাড্রেস থেকেই সে ডাটাটা লোড করলো, সো তাহলে এটা তো ডাইনামিক হলো না। সো আমরা যদি ডাইনামিক করতে চাই, সো আমরা একটা কাজ করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে LDA, ধরেন কোন একটা রেজিস্টারের নাম লিখবো। হ্যাঁ, সো এখন তাহলে কোন রেজিস্টারের নাম লিখবো, আমরা এই HL পেয়ারে হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে স্টোর করে সেখান থেকে আমরা রিড করতে পারবো। সো আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা একটু জেনে রাখি যে আমরা এই HL-টাকে বলি হচ্ছে ডাটা পয়েন্টার। এই HL যে পেয়ারটা আছে এটাকে বলি ডাটা পয়েন্টার। কেন? কারণ হচ্ছে এই HL পেয়ারটাই আমাদেরকে এই ডাটাটাকে পয়েন্ট করার সুবিধা দিবে। কিরকম, যদি আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এবং HL কে আমরা হচ্ছে M দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো আমরা যদি এভাবে লিখি মুভ রেজ কমা M, দ্যাট মিনস আমরা যদি এভাবে লিখি মুভ B কমা M, তাহলে কি হবে, তাহলে হচ্ছে M বলতে আমাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে HL। সো M বলতে যখন আমরা HL কে রিপ্রেজেন্ট করছি, সো HL এর ভিতরে যে ডাটাটা আছে, ধরুন HL এর ভিতরে আছে 9000H। হ্যাঁ, এটা কিন্তু তার জন্য একটা অ্যাড্রেস, এই জন্যই কিন্তু আমরা এম লিখি, মেমোরি থেকে এম জিনিসটা আসছে। সো এইচএল কি আমাদের জন্য এখানে মেমোরি হিসেবে কাজ করছে। সো আমরা কি করব, তখন হচ্ছে আমাদের এইচএল এর ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমার অ্যাড্রেস হিসেবে আছে। সো সেই অ্যাড্রেসের ভিতরের যে কন্টেন্টটা সেটাকে আমরা বি রেজিস্টারে লোড করব। সো আমরা যদি একটু দেখি, মনে করেন আমাদের এখানে আমি যখন লিখলাম মুভ রেজ কমা এম, ধরেন এম বলতে আমরা বুঝাচ্ছি HL, এবং HL-টা ধরেন এই জায়গায় আছে, এই জায়গায় রিপ্রেজেন্ট করে আছে। সো এই জায়গায় রিপ্রেজেন্ট করা মানে কি, ধরে নিই আমরা এইটা হচ্ছে আমাদের 2050 নাম্বার অ্যাড্রেস, ধরে নিচ্ছি যে HL আসলে আমাদের 2050H আছে। সো আমরা তখন কি করব, 2050H এর ভিতরের যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা কি করব, ওই রেজিস্টারটাতে মুভ করব। সো আরেকটা যদি এক্সাম্পল দেখি, আশা করি আরো ক্লিয়ার হবে। আমরা যদি এটা দেখি যে আমরা কি করছি, সি রেজিস্টারে এম এর ভ্যালু মুভ করছি। এমটা কি, এম হচ্ছে আমাদের জন্য HL পেয়ার। সো ধরেন
এম এ বা এইচ এল আছে কত 3000H। সো আমরা 3000H এ যাব, 3000H অ্যাড্রেসে ফার্স্ট আমরা এইচ এল এ গেলাম, এইচ এল এ গিয়ে দেখলাম 3000H আছে। সো আমরা 3000H অ্যাড্রেসে গেলাম, গিয়ে দেখলাম সেখানে আছে হচ্ছে 87H। তাহলে আমাদের সিতে আসলে অ্যাকচুয়ালি মুভ হবে কত 87H মুভ হবে। তার মানে আমরা এইচ এল এর ভিতরে যেই অ্যাড্রেসটা পাবো সেই অ্যাড্রেসটার কন্টেন্টটা আসলে রেজিস্টারে মুভ হবে, বা আপনি যদি লোড করতে চান তাহলে লোড হবে। সো এতটুকু পর্যন্ত কি কারো বুঝতে কোথাও প্রবলেম আছে বা কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। আচ্ছা বাকিরা? বুঝতে পেরেছি ম্যাম। থ্যাংক ইউ। সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সটে মুভ করি। আচ্ছা একইভাবে আমরা রিভার্স প্রসেসটাও করতে পারি। আপনি চাইলে কি করতে পারেন, কোনো রেজিস্টারের ভ্যালুকে কি করে ফেলতে পারেন, আপনি মেমোরিতে মুভ করতে পারেন। দ্যাট মিনস আপনার রেজিস্টারে ধরেন আছে হচ্ছে সাপোজ রেজিস্টারে ভ্যালু আছে, ধরেন রেজিস্টার যেহেতু 8 বিটের, সো রেজিস্টারে ধরেন আছে হচ্ছে 09H। সো আপনি যখন HL এ মুভ করবেন বা মেমোরিতে মুভ করবেন তখন আপনার HL এ গিয়ে এই 09H স্টোর হয়ে যাবে। এখন কোশ্চেন করতে পারেন যে HL তো আসলে 16 বিটের, সো আমি 8 বিট কিভাবে স্টোর করব? আপনি সামনে দুইটা জিরোকে অ্যানোটেট করে বসিয়ে দিতে পারেন। HL এ তাহলে মানে জিনিসটা কি হবে, তখন একটা বাইটে হচ্ছে গিয়ে স্টোর হবে, আরেকটা বাইট খালি থাকবে, 00 থাকবে। সো আপনি মুভ ইমিডিয়েটও সেভাবে করতে পারেন যে আপনার মেমোরি অ্যাড্রেসে বা HL এ হচ্ছে বাইটটা যাবে, মানে হচ্ছে মুভ ইমিডিয়েট যদি আপনি এভাবে ইউজ করেন তাহলে আপনি ধরেন এই যে বাইট হিসেবে আমি 09H দিয়ে দিলাম, তাহলে সে ডিরেক্টলি কি করবে, ডিরেক্টলি হচ্ছে HL এর ভিতরে এই 09H-টাকে স্টোর করবে। আর আগে যেটা দেখেছিলাম আমরা, এটা হচ্ছে রেজিস্টারের ভ্যালুটা, ধরেন রেজিস্টার আমি এখানে বি দিয়েছি, বি এর ভিতরে 9H ছিল, সেটাকে সে স্টোর করলো, বাট আপনি চাইলে ইমিডিয়েটলি স্টোর করে ফেলতে পারবেন। সো HL পয়েন্টার দিয়ে আরো কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আমরা অলরেডি দেখেছি ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে। জাস্ট এখানে কি হবে, এখানে HL পয়েন্টে অ্যাড মানে HL পয়েন্টারে বা HL রেজিস্টারে হচ্ছে অ্যাড হবে, HL রেজিস্টারে সাবট্রাকশন হবে, এগুলোই হবে, বাট ইনস্ট্রাকশনগুলো সেমই রয়েছে, একইভাবে কাজ করবে। সো এখন আসেন যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের স্ট্যাক ইনস্ট্রাকশন গুলো SAP 3 এর জন্য। সো আমরা SAP 2 তে দেখেছিলাম আমাদের হচ্ছে SAP 2 তে জাস্ট দুইটা স্ট্যাক লোকেশন ছিল, একটা হচ্ছে 20FF, একটা হচ্ছে 20FE সম্ভবত। সো 20FE এবং 20FF এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের লোকেশন ছিল, যেটা মানে খুবই কম একটা স্ট্যাক মেমোরি ছিল। বাট আমাদের এইখানে SAP 3 এর ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন মানে স্ট্যাক ইনস্ট্রাকশন স্টোর করার জন্য মেমোরিটা আগেরটার থেকে একটু বেটার। আমরা 20FFH থেকে 20E0H পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্যাক ইনস্ট্রাকশন গুলো স্টোর করতে পারবো। আর আপনারা জানেন যে স্ট্যাক কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করে, সো আপনি চাইলেই 20E0 থেকে স্টার্ট করতে পারবেন না, আপনার স্ট্যাক পয়েন্টার যেখানে আছে সেখান থেকেই কাজ করতে হবে, এবং স্ট্যাক পয়েন্টার একদম ইনিশিয়ালি বেসিক্যালি বিগিন অ্যাড্রেসেই থাকে। সো আমরা স্ট্যাক ইনস্ট্রাকশন তাহলে কি কি করতে পারবো, আমরা নর্মাল কম্পিউটারে যেগুলো করতে পারি সেগুলো এখানে করতে পারবো, পুশ পপ করতে পারবো, এবং আমাদের হচ্ছে এই পুশ পপ করার আগে রেজিস্টারের ভ্যালুগুলো এবং ফ্ল্যাগের ভ্যালুগুলো স্টোর করে আসতে হবে। সো আপনি যখন পুশ করবেন তখন আপনি একটা সিঙ্গেল রেজিস্টারে পুশ করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, অর্থাৎ 8 বিট আপনি পুশ করতে পারবেন না, আপনাকে 16 বিট পুশ করতে হবে, এক্সটেন্ডেডলি পুশ করতে হবে। আপনি কি করবেন, পুশ বি লিখতে হবে, আপনি শুধু মানে বি তে পুশ হবে না, বি সি দুইটাতেই আসলে দুইটা রেজিস্টারের ভ্যালুই আসলে পুশ হবে। সো আমি আরেকবার একটু বলি যে যখন আমরা পুশ বি লিখবো তখন কিন্তু শুধু বি রেজিস্টারের ভ্যালুটা পুশ হবে না, বি এবং সি দুইটা রেজিস্টারের ভ্যালুই পুশ হবে। পুশ ইনস্ট্রাকশনটাই এমন, সে 16 বিটকে পুশ করে। সো পুশ ডিও এরকম, ডিই কে স্টোর করবে, ডি এর ভ্যালু, পুশ এইচ ও একই রকম, এইচ এবং এল এর ভ্যালুকে পুশ করে যাবে। পুশ পিএসডব্লিউ হচ্ছে একটা স্পেশাল ইনস্ট্রাকশন, এটা কি করে, অ্যাকুমুলেটরের ভ্যালু এবং যেই কয়টা ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগগুলোর ভ্যালুকে সে স্টোর করে রেখে আসে, পুশ করে বেসিক্যালি। সো পিএসডব্লিউ বলতে কি বোঝায়, অনেকের কোশ্চেন থাকতে পারে। পিএসডব্লিউ হচ্ছে গিয়ে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, এবং এটা দিয়ে বোঝায় হচ্ছে আপনার প্রোগ্রামের স্ট্যাটাসগুলো এখন কি অবস্থায় আছে, অ্যাকুমুলেটর কি অবস্থায় আছে এবং রেজিস্টারগুলো কি অবস্থায় আছে। সো এখন আসেন পুশ অপারেশনটা আমরা কিভাবে করব। পুশ অপারেশন করার জন্য আমরা সিতে জানি, পুশ পপ যখন আমরা কোডে করেছি আমরা একটু ইন্টিউশন পেয়েছি যে কিভাবে করতে হয়, বা ডাটা স্ট্রাকচার যখন পড়েছি। সো এখানেও বেসিক্যালি পুশ অপারেশনটা সেভাবেই কাজ করবে। ফার্স্টে হচ্ছে পুশ করার জন্য আমরা পুশ করার জন্য হচ্ছে আমরা 4টা স্টেপে কাজ করব। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের স্ট্যাক পয়েন্টারটা ডিক্রিমেন্ট হবে একবার, ডিক্রিমেন্ট হয়ে আমাদের যে হাই বাইটটা আছে, ধরেন বিসি পেয়ার, হ্যাঁ বিসি পেয়ারের ভ্যালুকে পুশ করছি, সো বি এর বাইটটা ফার্স্টে স্টোর হবে, হওয়ার পরে এসপি এর ভ্যালু বা স্ট্যাক পয়েন্টারের ভ্যালু আরো এক কমে যাবে, ডিক্রিমেন্ট হবে, এবং এরপরে সি অর্থাৎ লো বাইটের ভ্যালুটা পুশ হবে।
সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফার্স্টে যদি ধরেন আমার কাছে বিসি পেয়ারে ভ্যালু আছে হচ্ছে 5612 এবং আমাদের স্ট্যাক পয়েন্টার আছে হচ্ছে 2100 তে। সো আমরা যখন পুশ বি এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে যাব তখন যেটা হবে, তখন ফার্স্টে আমাদের এই 2100টা ডিক্রিমেন্ট হবে একবার, স্ট্যাক পয়েন্টারটা একবার ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হয়ে 20FFH এ চলে আসবে। 20FFH এ চলে আসলো, আসার পরে সে কি করবে, আমাদের হাই বাইটটাকে স্টোর করবে। হাই বাইট কোনটা? বি এর বাইটটা। সো এই হাই বাইটটাকে অর্থাৎ 56 কে সে স্টোর করলো। করার পরে এই স্ট্যাক পয়েন্টারের ভ্যালু আরো এক ডিক্রিমেন্ট হবে। 20FF ছিল, 20FF থেকে 20FEH হয়ে গেল। সো 20FEH এ আসবে, এসে আমাদের যে লো বাইটটা আছে এই যে 12H, এই 12H-টাকে বা এই 12 কে সে স্টোর করবে। সো এটার মাধ্যমে আমাদের কি হয়ে যাবে, আমাদের পুশ অপারেশনটা শেষ হয়ে যাবে। যে আমরা একবার ডিক্রিমেন্ট করব, ফার্স্টে ডিক্রিমেন্ট করে একটা ভ্যালু হাই বাইট স্টোর করব, আবার ডিক্রিমেন্ট করব করে লো বাইটটাকে স্টোর করব। সো পুশ অপারেশনটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে, বা এতটুকু পর্যন্ত কোথাও কোনো কোশ্চেন? না বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন বাকিদের কি অবস্থা? জি ম্যাম বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন আমাকে কেউ একটু বলতে পারবেন তাহলে পপটা কিভাবে হবে? পপ অপারেশন ওটা ইনক্রিমেন্ট করে হবে। আচ্ছা, স্টেপগুলো বলেন। আমি আরেকবার বলি, পুশে হচ্ছে ফার্স্টে ডিক্রিমেন্ট, স্টোর, ডিক্রিমেন্ট, স্টোর। তাহলে পপে কি হবে? আগে ম্যাম ইয়া হবে, পপ হবে, তারপরে ম্যাম ইনক্রিমেন্ট হবে, তারপর তারপর আবার পপ হবে, আবার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে পপের ক্ষেত্রে কি হবে? পপের ক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন যদি পপ করতে চাই এই ভ্যালুটাকে, ধরেন এটাই তো আমরা পুশ করেছি, এটাকে আমরা এখন পপ করতে চাই। সো ফার্স্টে কি হবে, অনেকে যেটা ভুল করেন সেটা হচ্ছে ফার্স্টেই আগেই হচ্ছে ইনক্রিমেন্ট করে ফেলেন, আগে কিন্তু ইনক্রিমেন্ট হবে না। সো পপের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে ফার্স্টে এই ভ্যালুটাকে আমরা আউট করে ফেলবো। আউট করলাম অর্থাৎ লো বাইটটা আগে আউট হবে। লো বাইটটা আগে আউট হলো, হওয়ার পরে আমরা ভ্যালুটাকে স্ট্যাক পয়েন্টের ভ্যালুটাকে এক ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করে এখানে চলে আসবো। সো এখানে চলে আসা মানে কি, আমরা 20FFH এ চলে এসেছি এবং এরপরে আমরা এই 56H বা হাই বাইটটাকে পপ করব। সো এখানে আরেকটা ভুল করে ফেলেন সবাই অনেকেই, যে এতটুকু পর্যন্ত করে শেষ করে দেন, বাট এতটুকু পর্যন্ত করলে কিন্তু পপ অপারেশন শেষ হবে না। এতটুকু করার পরে আমাদেরকে কি করতে হবে, আরো এক ভ্যালু ইনক্রিমেন্ট করতে হবে যেন আমাদের এসপিটা পরবর্তী স্ট্যাকে পয়েন্ট করে থাকতে পারে, পরবর্তী লোকেশনে পয়েন্ট করে থাকতে পারে। সো তাহলে পপের ক্ষেত্রে কি হবে, একবার আউট করব লো বাইট, তারপরে ইনক্রিমেন্ট করব, এরপর আবার আউট করব হাই বাইট, তারপরে হচ্ছে আবার ইনক্রিমেন্ট করব। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাকের জন্য পপ এক্সাম্পল। সো অনেকে কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম এখানে তো আমাদের মেমোরি লোকেশন আসলে এখানেও ফিক্সড যে 20FF থেকে 20E0 পর্যন্ত, তাহলে এটা কিভাবে হয় আসলে, মানে যদি এটা শেষ হয়ে যায় তখন কি করব? আসলে সবকিছুরই তো একটা লিমিটেশনস আছে, আর এটা যেহেতু খুবই মানে আমাদের বর্তমান কম্পিউটারের ধারে কাছে এটা নাই, জাস্ট থার্ড জেনারেশন কম্পিউটার এটা। সো আসলে ওইটার জন্য এতটুকুই ফিক্সড, এটাও তার একটা লিমিটেশন যে আসলে সে মানে তার স্ট্যাক সাইজটাও কিন্তু খুব বেশি যে বড় তা কিন্তু না, বাট এটা সফটওয়্যার থেকে ইমপ্রুভড ভার্সন। সো যাই হোক, এটা ছিল পুশ পপ অপারেশন। এখন হচ্ছে কল এবং রিটার্ন ইনস্ট্রাকশন। সো কল এবং রিটার্ন ইনস্ট্রাকশনটাও বেসিক্যালি একইভাবে কাজ করে। যখন আপনি কল করবেন কোনো একটা ফাংশনকে বা কোনো একটা ইনস্ট্রাকশনকে কল করবেন, সে কি করবে, কলে মানে যেই ইনস্ট্রাকশনটা আপনি দিয়েছেন বা যেই ফাংশনকে আপনি কল করেছেন সেখানে যাওয়ার আগে সে প্রেজেন্টে যেখানে আছে সেখানকার কিছু একটাকে সে কি করবে, কোথাও একটা স্টোর করে দিয়ে সেই ফাংশনে যাবে, সেই ফাংশন বা সেই ইনস্ট্রাকশনের কাজটা শেষ করে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আবার সেই আগের জায়গায় ব্যাক করবে। আচ্ছা, সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, মনে করেন আমার কাছে এখানে তিনটা ইনস্ট্রাকশন ধরেন আছে। ফার্স্টটা হচ্ছে দেখেন আমরা কি করছি, আমরা হচ্ছে স্ট্যাক পয়েন্টারের ফার্স্টে 2100H-টাকে লোড করে নিচ্ছি এবং স্ট্যাক পয়েন্টার হচ্ছে আমাদের 16 বিট ডাটা স্টোর করছে, সেই জন্য আমরা LXI ইউজ করেছি। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা ফার্স্টে স্ট্যাক পয়েন্টারে 2100H-টাকে লোড করলাম, করার পরে দেখেন দুইটা ঘর গ্যাপ আছে, এই গ্যাপগুলো কেন আছে বা কি সেগুলো আমরা পরে দেখি, বাট দেখেন এরপরে আমরা কি করছি, এরপরে হচ্ছে আমরা 8050H কে কল করছি। সো আমরা যখন 8050H এই অ্যাড্রেসকে কল করব, তার মানে কি আমি বলছি যে আপনারা কি করেন, মানে আপনি 8050H এই অ্যাড্রেসে চলে যান। সো আমরা এই অ্যাড্রেসে চলে যাব। সো এই অ্যাড্রেসে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ভ্যালুটাকে কোথাও স্টোর করে রেখে আসতে হবে যে আমি কোথা থেকে জাম্প করছি। এখন আমরা কোন ভ্যালুটাকে স্টোর করব, আমরা কি এই ভ্যালুটাকে স্টোর করব নাকি পরবর্তী ভ্যালুটাকে স্টোর করব, বলেন তো কেউ একজন।
না পরের ভ্যালুটা ম্যাম পরবর্তী ভ্যালুটা। ভেরি গুড। আমি যদি এটাকেই স্টোর করি তাহলে তো একটা লুপের মধ্যে পড়ে গেল, সারাক্ষণই কল হতে থাকবে। আমরা হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশন যেটা সেই ভ্যালুটাকে স্টোর করে যাব। তার মানে 2006H এ যে ইনস্ট্রাকশনটা আছে সেইখানে সেই জিনিসটাকে মানে সেই অ্যাড্রেসটাকে বেসিক্যালি আমরা স্টোর করে যাব যে এই অ্যাড্রেসে যেতে হবে পরে। তাহলে আমরা যদি প্রোগ্রামের ফ্লোটা আরেকবার একটু দেখি, ফার্স্টে আমরা কি করছি, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলাম, তারপর এখানে আমরা কল পেলাম, কল পেলে আমরা এখানে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি যেন আবার কি করতে পারি, নর্মাল ফ্লোতে চলে আসতে পারি, নর্মাল প্রোগ্রাম সিকোয়েন্সে আসতে পারি। সো আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে এই কল ইনস্ট্রাকশনের পরের যে ইনস্ট্রাকশনটা আছে সেটার অ্যাড্রেসটা স্টোর করে যাব, যেন আমার কলের কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে চলে আসতে পারি। সো সেই জন্য আমরা কি করব দেখেন, আমরা তাহলে এই ইনস্ট্রাকশনটা তো আর আমরা দেখাতে পারবো না, সো আমাদের ইনস্ট্রাকশনটার অ্যাড্রেসটাকে এখানে স্টোর করে যেতে হবে। সো আমরা ফার্স্টে কি করব, তাহলে আমরা হচ্ছে স্ট্যাক পয়েন্টারকে ফার্স্টে ডিক্রিমেন্ট করব, ডিক্রিমেন্ট করার পরে হচ্ছে হাই বাইটটা স্টোর করব। দেখেন হাই বাইটটা স্টোর করেছি, করে স্ট্যাক পয়েন্টার আরো একবার ডিক্রিমেন্ট করব। দেখেন ফার্স্টে 2100 ছিল, সো 2100 তে ছিল, 2100 থেকে ফার্স্টে কোথায় চলে এসেছে 20FF। সো 20FF এ এসে সে ফার্স্টে হাই বাইটটাকে স্টোর করেছে, তারপর আরো এক ভ্যালু ডিক্রিমেন্ট করেছে, ডিক্রিমেন্ট করার পরে 06H কে স্টোর করেছে। সো স্টোর করলো, করার পরে তাহলে আমাদের কি হয়ে গেল, তাহলে আমাদের পুরোটা স্টোর হয়ে গেল। আবার যখন আপনি পপ করবেন তখন কি করবেন, ফার্স্ট এটা পপ করবেন, করার পর এটা পপ করবেন, তারপর আপনার স্ট্যাক পয়েন্টার কোথায় চলে আসবে 2100 তে চলে আসবে, আবার ইনক্রিমেন্ট করতে করতে। সো এইভাবে করে আমরা কি করব, ভ্যালুটাকে স্টোর করে রেখে যাব, এবং আমরা যখন রিটার্ন করব তখন আমরা রিটার্ন করব কিভাবে, এই যে মাত্র বললাম আমরা পপ করে তখন আবার ওই অ্যাড্রেসটা, তাহলে আমাদের এখানে কি চলে আসবে 2006 চলে আসবে অ্যাড্রেসটা, এবং তখন আমরা কোথায় চলে যাব 2006 এই অ্যাড্রেসে এসে নর্মাল আমাদের এক্সিকিউশনটাকে শুরু করব। সো এটা বুঝতে কি কারো কোথাও কোনো প্রবলেম আছে যে কল এবং রিটার্ন আসলে তাহলে কিভাবে কাজ করবে? না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কেউ মানে বাকিরা বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন আমাকে এটা কেউ বলতে পারবেন যে দেখেন আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পরে দুইটা অ্যাড্রেস খালি রেখেছি, কেন রেখেছি? কি মনে হয় কেন খালি থাকতে পারে? ম্যাম পেয়ার কখনো কি সেভ হতে পারে এজন্য, মানে এক্সট্রা স্পেস রেখে দিচ্ছি আগে থেকে? না এরকম কিছু না, তবে কাছাকাছি গেছো। যেমন ধরো, আচ্ছা আমি বলে ওভারল্যাপিং না ওভারল্যাপিং হতে পারে যে না, ওভারল্যাপিং এর কারণে না। আমরা একটু দেখি যে আমরা জানি যে আমাদের স্যাপের ইনস্ট্রাকশন গুলো কয় বিটের হয়, অপকোড গুলো 8 বিটের, এবং আমাদের এক একটা মেমোরি অ্যাড্রেসও কিন্তু আপনি অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করছেন হয়তো, মানে আপনি 0 থেকে 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 16 - 1 পর্যন্ত হচ্ছে আপনার মেমোরি অ্যাড্রেস আছে। বাট আপনি প্রত্যেকটা অ্যাড্রেসে যদি আপনি স্যাপের মেমোরিতে যান, আপনি র্যাম বলেন বা রম বলেন বা যে কোনো মেমোরি অ্যাড্রেসে যদি যান স্যাপের, প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসে কিন্তু আমরা 8 বিট ডাটা রাখতে পারি, 8 বিটের বেশি ডাটা রাখতে পারি না। এবং এই যে আমরা ইনস্ট্রাকশন গুলো লিখি, ইনস্ট্রাকশন গুলো কি আসলে এইভাবে স্টোর হয়? এভাবে কিন্তু স্টোর হয় না। LXI এর জন্য একটা অপকোড আছে সেটা স্টোর হয়, তারপরে হচ্ছে এই এতটুকু অংশের জন্য একটা অপকোড আছে সেটা স্টোর হবে। ধরেন কলের ক্ষেত্রেই দেখেন, কলের ক্ষেত্রে কি হবে, কলের জন্য একটা অপকোড আছে সেটা স্টোর হবে, 80 আলাদাভাবে স্টোর হবে, 50 আলাদাভাবে স্টোর হবে। সো তার মানে দেখেন আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য বেসিক্যালি আমাদের যদি কল ইনস্ট্রাকশনটাই দেখি, কল ইনস্ট্রাকশনের জন্য কি হচ্ছে দেখেন, কলের জন্য আমরা একটা 8 বিটের অপকোড পাবো, এই 80 এটাও একটা 8 বিটের ডাটা, 50 এটাও একটা 8 বিটের ডাটা। সো আমরা যদিও লিখছি এই 2003 অ্যাড্রেসে এই ইনস্ট্রাকশনটা আছে, বাট আসলে কিন্তু ইনস্ট্রাকশন নাই, ইনস্ট্রাকশনের এগেইনস্টে কিছু ভ্যালু আছে, আমাদের কয়েকটা বাইনারি ভ্যালু আছে। সো আমরা জানি যে এক একটা অ্যাড্রেস আমরা 8 বিট করে রাখতে পারবো, কলকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 8 বিট লাগবে। সো 2003 তে আমরা 8 বিট রেখেছি ধরেন কলকে রিপ্রেজেন্ট করার জন্য। 2004 এ আমরা কি রেখেছি, এই যে 80H সেটাকে রেখেছি, এবং 2005H এ আমরা রাখছি হচ্ছে 50H। তাহলে আমাদের প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য তাহলে কয়টা বিট করে লাগছে, 24 বিট করে লাগছে। এই জন্য সেটা হচ্ছে আমাদের 3টা করে মেমোরি অ্যাড্রেস আমাদের কাজে লাগছে বলে আমরা পরবর্তী দুটাকে খালি রাখছি। বেসিক্যালি খালি নাই, ডাটা আছে, বাট আমরা একবারে ইনস্ট্রাকশনটা লিখে দিয়েছি দেখে পরবর্তী দুইটা জায়গা খালি রেখেছি। এবং সবসময় যে তাহলে র্যামের মেমোরি অ্যাড্রেস যে 3 বিটে নিবে এমন কোনো ফিক্স, মানে 3টা বাইটে নিবে এমন কোনো ফিক্স নাই, কম বেশি হতে পারে, বাট ম্যাক্সিমাম কেসে মাল্টিপল বাইটস সে আসলে অকুপাই করে। সো এতটুকু যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে না পারেন জিজ্ঞাসা করতে পারেন।
কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। সো এরপরে আসেন তাহলে আমাদের জাম্পের মতো কলও আছে কিছু কন্ডিশনাল, যেমন হচ্ছে সি এন্ড জেড। তার মানে কি, যদি আপনার জিরো ফ্ল্যাগ নন জিরো হয়, মানে জিরো ফ্ল্যাগ হচ্ছে বেসিক্যালি, সরি নন জিরো না, জিরো ফ্ল্যাগ যদি জিরো হয় দ্যাট মানে দ্যাট মিনস আপনার ভ্যালু যদি নন জিরো হয় তাহলে আপনি হচ্ছে কল করবেন, ভ্যালু যদি জিরো হয় কল করবেন। সিএনসি হচ্ছে কি, কল নট ক্যারি, যদি আপনার ক্যারি না থাকে তাহলে আপনি একটা কোনো কিছুকে কল করতে পারবেন, কল ক্যারি। কল হচ্ছে অড প্যারিটি, কল ইভেন প্যারিটি। সো জাম্প যেভাবে কাজ করতো সেভাবেই কাজ করবে, এক্ষেত্রে কোনো একটা কিছুকে সে, কোনো একটা ইনস্ট্রাকশনকে সে কল করবে। আচ্ছা, রিটার্নও ঠিক তেমনি ভাবে একইভাবে কাজ করবে, রিটার্ন নট জিরো। সো যদি আপনার জিরো না হয় ভ্যালু তাহলে রিটার্ন করবে, জিরো হলে রিটার্ন করবে, সেটা হচ্ছে আর জেড। তারপর ধরেন আরপি, যদি আপনার কম্পেয়ার করার পরে যদি আপনার ভ্যালু কম্পেয়ার করার পরে যদি আপনি রিটার্ন করতে চান কোনো একটা কিছু কম্পেয়ার করার পরে, সেক্ষেত্রে আপনি এইভাবে, সরি কম্পেয়ার না, এক্সট্রিমলি সরি, আরপি হচ্ছে রিটার্ন ইফ পজিটিভ। সো আপনার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আপনি রিটার্ন করবেন, এবং আর এম হচ্ছে গিয়ে রিটার্ন ইফ মাইনাস। সো আপনার ভ্যালু যদি মাইনাস হয় তাহলে আপনি রিটার্ন করবেন। আরপি হচ্ছে ইভেন প্যারিটি, আরপিও হচ্ছে অড প্যারিটি। সো জাম্পের ক্ষেত্রে আমাদের যে ধরনের ইনস্ট্রাকশনগুলো ছিল এক্ষেত্রে সেই একই ধরনের ইনস্ট্রাকশন, যে আপনি কন্ডিশনালি কল করতে পারবেন এবং রিটার্ন করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত কি বুঝতে কারো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে? না ম্যাম। না বুঝছি। আচ্ছা, বাকিরা? জি ম্যাম বুঝছি। আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আপনাদের সিলেবাস আসলে এতটুকুই। সো আমার মানে